তো লাস্ট সেশনে আমরা ডিফারেন্ট টাইপস অফ ইনফরমেশন সিস্টেম নিয়ে আলোচনা করেছি। এই সেশনে আমরা কিছু স্পেশালাইজড ইনফরমেশন সিস্টেম নিয়ে আলোচনা করব। স্পেশালাইজড ইনফরমেশন সিস্টেম মানে বেসড অন ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস, যে ইনফরমেশন সিস্টেম গুলো নিয়ে বিভিন্ন ম্যানেজমেন্ট পার্সোনাল তারা কাজ করে, সেই ধরনের ইনফরমেশন সিস্টেম নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে যদি আমরা শুরু করি যে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেম, বিকজ উই নো দ্যাট ফাইন্যান্সিয়াল ম্যাটার is one of most important matters under the management. So financial information system is nothing but the system where all the financial things are controlled. তাহলে এই ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেম তার যদি আমরা ইনপুটস গুলো দেখি, সিস্টেম মানে সবসময় এগুলো সবসময় একটা করে সফটওয়্যার, টকিং অ্যাবাউট সাম সফটওয়্যারস, যে সফটওয়্যারের মধ্যে ফাইন্যান্স রিলেটেড ইনফরমেশন গুলো রাখা থাকে, সেগুলোকে প্রসেস করা হয় এবং সেখান থেকে ডিজায়ার্ড রেজাল্ট জেনারেট করা হয় বা আউটপুট জেনারেট করা হয়। তো ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেমের ইনপুট যদি আমরা দেখি, তাহলে আমরা ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেমের একটা ইনপুট হবে ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম। ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেমের একটা ইনপুট হতে পারে ইন্টারনাল অডিট সিস্টেম। ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেমের আরেকটা ইনপুট হতে পারে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম। কেন এগুলো হতে পারে? তার কারণ ট্রানজাকশন যখনই আমি 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 হিসেব করছি, আই এম ট্রাইং টু ক্যালকুলেট দ্যাট হোয়াট উইল বি মাই প্রফিট or what is my turnover of my organization. So for that, what I will be needed? I will be needed the daily day-to-day operations, তার যে হিসেব নিকেশ সেগুলো দরকার। তাহলে তার জন্য আমাকে ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম হেল্প করবে। I need the internal audit reports of my organization. আমার অর্গানাইজেশনে কত খরচা হয়েছে, কত টাকা ইনফ্লো হয়েছে, কত আউটফ্লো হয়েছে, তো তার জন্য আমার ইন্টারনাল অডিট করা দরকার। সো ইন্টারনাল অডিট সাব সিস্টেম, সেটাও ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেমের ইনপুট হিসেবে ইউজ হবে। এবং তার সঙ্গে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স সাব সিস্টেম। নাও দিস ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স সাব সিস্টেম, it actually indicating the it is the mixture of artificial intelligence এবং ফাইন্যান্সিয়াল থিংস। তো ফাইন্যান্সিয়াল ম্যাটার গুলোর উপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে অ্যাপ্লাই করার পর, ডেটা অ্যানালিটিক্সকে অ্যাপ্লাই করার পর, সেগুলোকে ডিটেলস অ্যানালিসিস করার পরে যে ট্রেন্ড বা প্যাটার্ন আমরা পাচ্ছি, সেই ট্রেন্ড বা প্যাটার্নটাও ইনপুট হিসেবে ইউজ হচ্ছে এই ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেম গুলো। এবং ফাইনালি ছবি যদি খেয়াল করে দেখো, সবগুলোকেই রাখা হচ্ছে একটা ডেটাবেসের মধ্যে, সবগুলোকে রেকর্ড কিপ করা হচ্ছে। এবং ফাইনালি সেখান থেকে আমরা যে আউটপুট গুলো পাচ্ছি সেটা হচ্ছে ফোরকাস্টিং সাবসিস্টেম। আমরা ট্রেন্ড অ্যানালিসিস করে আমরা ফোরকাস্ট করছি, যেমন ওয়েদার ফোরকাস্ট করা হয়, সেরকমই ফাইন্যান্সিয়াল ম্যাটারের জন্য ফোরকাস্ট করা হচ্ছে যে হ্যাঁ এই হতে পারে, দিস কুড বি দ্য ট্রেন্ড। ফান্ডস ম্যানেজমেন্ট সাবসিস্টেম, আমরা আমাদের ফান্ড, যে ফান্ড গুলো আছে সেই ফান্ড গুলোকে কিভাবে বেটার ওয়েতে ম্যানেজ করব, বেটার ওয়েতে সেগুলোকে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করব, সেই সমস্ত গুলো শো করছে এই ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেম। কন্ট্রোল সাবসিস্টেম, আদার্স, যেখানে আমার হয়তো কিছু কন্ট্রোল দরকার, যেখানে হয়তো আমার খরচা বেশি হচ্ছে, তার উপর বেস করে আমার কিছু কন্ট্রোল দরকার, সেই কন্ট্রোল সাবসিস্টেম। এই সবগুলোই হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেমের উপর বেস করে। এবং ফাইনালি তুমি দেখো এই সবগুলো ইউজ করছে কিন্তু ইউজার। আর এই ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম বলো বা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম বলো, এই সিস্টেম গুলো মানে যে সাব সিস্টেম গুলো, যেগুলো ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেমের সাব সিস্টেম, সেগুলোর ইনপুট হিসেবে ইউজ হচ্ছে দেখো এনভায়রনমেন্টাল সোর্স, মানে এনভায়রনমেন্ট থেকে ডেটা নেওয়া হচ্ছে। এনভায়রনমেন্টাল ডেটা নেওয়া হচ্ছে তা বলিনি, এনভায়রনমেন্ট থেকে ডেটা নেওয়া হচ্ছে। একটা অর্গানাইজেশনের এনভায়রনমেন্ট, একটা অর্গানাইজেশনের এনভায়রনমেন্ট কি হতে পারে? তার গভর্নমেন্ট, তার কাস্টমার, তার কম্পিটিটর, তার থেকে ডেটা নেওয়া হচ্ছে। আর ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম বলো আর ইন্টারনাল অডিট সিস্টেম বলো, এখানে কিন্তু ডেটা নেওয়া হচ্ছে ইন্টারনাল সোর্স থেকে। সো দ্যাট ইজ বেসিক্যালি দি ডিফারেন্ট কম্পোনেন্টস অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেম। এখানে সেগুলোই লেখা আছে যে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেম ইজ অ্যান অর্গানাইজড অ্যাপ্রোচ টু কালেক্টিং অ্যান্ড ইন্টারপ্রেটিং ইনফরমেশন which is usually computerized। ইনফরমেশনকে কালেক্ট করা এবং ইন্টারপ্রেট করা, এটাই ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেমের
মেন মোটো তুমি বলতে পারো। এখানেই এভাবেই ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেম কাজ করে। এবং ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেম সেগুলোকে গ্যাদার করে, কালেক্ট করে এবং ইন্টারপ্রেট করে, করে সেখান থেকে ইউজফুল ইনফরমেশনকে বের করে আনে, এবং অবভিয়াসলি এটা কম্পিউটারাইজড। এবং প্রত্যেকটা অর্গানাইজেশনের জন্য ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেম ইজ ভেরি ভাইটাল, বিকজ প্রত্যেকটা অর্গানাইজেশনই কিছু না কিছু ফাইন্যান্সিয়াল ম্যাটার্স নিয়ে কাজ করে। এবং এরকম কাজকর্ম হয়, যেমন এনশিওর দ্যাট there are sufficient funds on hand to pay the obligations as they come due for payment। তোমার যে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেমের একটা কাজ হচ্ছে যে তোমার যে ফান্ডস আছে সেই ফান্ডস গুলোকে প্রপারলি হ্যান্ডেল করা, সো দ্যাট তুমি ঠিক টাইমে তোমার যারা পেমেন্ট করতে হবে যাদেরকে, তাদেরকে তুমি ঠিক টাইমে, সেটা স্টার্টিং ফ্রম ইউর এমপ্লয়িজ থেকে আরম্ভ করে তোমার ভেন্ডার্স থেকে আরম্ভ করে সাপ্লায়ার্স, এভরিবডি, তাদেরকে তুমি ঠিকঠাক করে পে করতে পারো, ইভেন গভর্নমেন্ট ট্যাক্সেস এন্ড অল দ্যাট। নেক্সট, put excess funds to use in appropriate and reasonably লিকুইড ইনভেস্টমেন্টস। তোমার কিছু এক্সেস ফান্ড রেখে দেওয়া দরকার, যেটা তোমার পরবর্তীকালে কাজে লাগতে পারে। ডিটারমাইন হুইচ কাস্টমার, প্রোডাক্টস, প্রোডাক্ট লাইনস এন্ড সাবসিডিয়ারিজ আর দি মোস্ট এন্ড লিস্ট প্রফিটেবল, সেগুলোকে ডিটারমাইন করা। লোকেট দি বটলনেক এরিয়াস উইদিন দ্য বিজনেস। তোমার বিজনেসে যদি কোথাও বটলনেক তৈরি হয়, কোথাও যদি একটা মনে হচ্ছে যে কোথাও গিয়ে একটা আটকে যাচ্ছে, কোনো জায়গায় তোমার ক্যাশটা হয়তো অনেকদিন আটকে থাকছে, কোনো একটা জায়গায়, কোনো একটা সেক্টরে তুমি খেয়াল করে দেখছো যে তোমার ক্যাশটা অনেকক্ষণ আটকে থাকছে, অনেকদিন আটকে থাকছে, দ্যাট ইজ লস ফর ইউর বিজনেস। তো সেই জায়গা থেকে ওভারকাম করে আনা, তো সেটাকে ইন্ডিকেট কি করবে, ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেম ইন্ডিকেট করবে যে এই জায়গায় তোমার বটলনেক তৈরি হচ্ছে তোমার ক্যাশে। লোকেট দি বটলনেক এরিয়াস উইদিন দি বিজনেস। Determine the maximum amount of funds that can safely be distributed to investors in the form of dividends. এগুলো you know better than me, what is dividend, what is all that. Then determine the maximum debt load that the organization can sustain. কতটা ডেপ্ট লোড অর্গানাইজেশন নিতে পারে, তার বেশি নেওয়া সম্ভব নয়, সেটাকে ডিটারমাইন করা। তার উপর সেগুলো ডিটারমাইন করা কি, মানে কিসের উপর ডিটারমাইন হয়, সেগুলো ডিটারমাইন হয় বিভিন্ন জিনিসের উপর। কোম্পানির কি অ্যাসেট আছে, কি ম্যান পাওয়ার আছে, কি গুডউইল আছে, এই সবগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু তোমার ডেপ্ট লোডটা ডিটারমাইন করা হয়, এবং কতটা একটা কোম্পানি ডেপ্ট লোড নিতে পারবে, তারপরে নিতে গেলে কোম্পানি হয়তো ফেল করে যাবে। তো এই ধরনের জিনিসগুলো, এই সমস্ত ম্যাটার্স গুলো কিন্তু ডিল করে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেম। রেশিও অ্যানালিসিস, এগুলো করা হয়, বিভিন্ন রেশিও অ্যানালিসিস এন্ড অল দ্যাট। তোমরা রেশিও অ্যানালিসিস আই থিংক হয়তো করেছো নাকি করোনি, করবে হয়তো পরে। ডিফারেন্ট রেশিও অ্যানালিসিস আছে, সেই রেশিও অ্যানালিসিস গুলোর উপর ইন্ডিকেট করে কোম্পানি বিভিন্ন স্টেবিলিটি এন্ড অল দ্যাট, কোম্পানি সিচুয়েশন কি, কোম্পানি স্টেবিলিটি কি, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কি, বিভিন্ন রেশিও অ্যানালিসিস দিয়ে সেগুলো করা যায়। খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। তো সেইগুলো পরবর্তীকালে তুমি যে ফাইন্যান্সের যে পেপারগুলো। হ্যাঁ বিশ্বজিৎ বল। হ্যাঁ স্যার, একটি কোশ্চেন ছিল স্যার। স্যার এতক্ষণ পর্যন্ত স্যার টিপিএস পড়লাম, এমআইএস পড়লাম, ডিএসএস, তো কেডব্লিউএস, তো স্যার প্রত্যেকটার ক্ষেত্রেই আমরা স্যার দেখলাম হচ্ছে ইন্টারনাল ইউজার আছে, মানে একটা অর্গানাইজেশনের ইন্টারনাল ইউজার। স্যার এফআইএস এর ক্ষেত্রে কি মানে কোনো এক্সটার্নাল ইউজার থাকতে পারে? যেমন স্যার ইনভেস্টরদের কথা বলছেন আর কি, ওই। গুড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন, গুড কোশ্চেন, এক্সপেক্টেড ফ্রম ইউ। বেসিক্যালি এই যে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, মানে এই যে ইনফরমেশন সিস্টেম গুলো যেগুলো নিয়ে আমরা মিউচুয়াল ফান্ডসে ইনভেস্ট করা কি ভালো স্যার? আমি একবার চেক করছিলাম, কিন্তু দেখছি খুব রিস্ক আছে। সেটা ভালো কি খারাপ সেটা তোমাকে বলে দেবে এই ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেম। ডিফারেন্ট ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেম বা ডিফারেন্ট, মানে স্টাডি করো ফাইন্যান্সিয়াল ম্যাটার গুলো নিয়ে স্টাডি করো, ওরাই বলে দেবে ভালো কি খারাপ, তোমার সিচুয়েশনের উপর বেস করে তুমি কতটা তুমি ইনভেস্ট করতে পারবে। ধরা যাক তুমি 5 লাখ টাকা ইনভেস্ট করতে পারবে, তুমি মনে করছো 5 লাখ টাকার মধ্যে 4 লাখ টাকা ডুবে গেলে তোমার কিছু এসে যাবে না, তাহলে তুমি একটা রিস্ক নিয়ে ইনভেস্ট করতে পারো, তুমি একরকম কাইন্ড অফ ইনভেস্টার। আমি আমার মতন লোক যে 1 টাকা ইনভেস্ট করার আগে ভাববে, তো আমি সেইভাবে আমি ইনভেস্ট করবো না হয়তো আমার ক্ষেত্রে। তো এরকম ব্যাপার আর কি, ইট ম্যাটার্স তোমার, এবং তুমি কতটা বোঝো অর্গানাইজেশনের, মানে বিভিন্ন অর্গানাইজেশন গুলোকে কতটা বোঝো, শেয়ার মার্কেটকে কতটা বোঝো, পড়াশোনা করতে হবে, হিউজ পড়াশোনা করতে হবে। মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের আগে প্রচুর পড়াশোনা দরকার আছে, মার্কেটটাকে বুঝতে হবে এবং এই ফাইন্যান্সিয়াল ম্যাটার গুলো নিয়ে পড়াশোনা করতে হবে। বিশ্বজিতের কথায় আসি। বিশ্বজিৎ, গুড কোশ্চেন। এই যে ইনফরমেশন সিস্টেম গুলো নিয়ে আমরা আলোচনা করছি বেসিক্যালি এখন এখানে, ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেম বল, এইচআর বল, আমরা আস্তে আস্তে করবো সবকটা। এগুলো ম্যাক্সিমামই কিন্তু
কোম্পানি তাদের নিজস্ব মানে ইন্টারনাল ইউজেজের জন্য এই সিস্টেমগুলো ইউজ করে, কোম্পানির নিজস্ব ইউজেজের জন্য সিস্টেমগুলো ইউজ করে। এগুলোতে এক্সটার্নাল ইউজার জেনারেলি এগুলো নিয়ে এক্সটার্নাল ইউজার কাজ করে না। বিশেষত ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেম একটা অর্গানাইজেশনের ইন্টারনাল ফাইন্যান্সিয়াল ম্যাটার্স গুলো কিভাবে ডিল করছে, কিভাবে কাজ করছে, সেইটা হচ্ছে এই ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেম সেই কাজটা করছে। এক্ষেত্রে এক্সটার্নাল ইউজার খুব একটা মানে এরকম ধরনের সিস্টেম জেনারেলি ইউজ করে না, এগুলো কিন্তু ইন্টারনাল ইউজার। এই যে ইউজার এখানে দেওয়া আছে এই ইউজার গুলো ইন্টারনাল ইউজার, অর্গানাইজেশনের নিজস্ব ইউজার। এখানে এক্সটার্নাল ইউজারের ইন্টারভেনশন খুব কম, খুব এক্সেপশনাল সিচুয়েশন না হলে এক্সটার্নাল ইউজার এগুলো, হ্যাঁ এক্সটার্নাল ইউজার কি করতে পারে, এক্সটার্নাল ইউজার হয়তো নীলাদ্রি যে প্রশ্নটা করলো মানে নীলাদ্রির যদি ধর কোনো একটা অর্গানাইজেশনের ফাইন্যান্সিয়াল পারফরমেন্স দেখবে মনে করে, তো এই ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সেই অর্গানাইজেশনের যে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেম তার যে আউটপুট, সেই আউটপুট গুলো হয়তো সে তার ওয়েবসাইটে দিয়ে রেখেছে। নীলাদ্রির মতন লোক সেই ওয়েবসাইটটা ভালো করে স্টাডি করতে পারে, করে বোঝার চেষ্টা করতে পারে যে সেই অর্গানাইজেশনের প্রসপেক্টস কি। বাট কখনোই নীলাদ্রিকে সেই অর্গানাইজেশনের ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেমটাকে ডিরেক্টলি হ্যান্ডেল করতে দেওয়া হবে না। এখানে এক্সটার্নাল ইন্টারভেনশন কম এরকম ধরনের সিস্টেমে, এগুলো সবই ইন্টারনাল ইউজেজের জন্য, অর্গানাইজেশনের ইন্টারনাল ইউজেজ। যেমন একটা হচ্ছে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম। এই অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম এটা তুই বলতে পারিস যে মানে তোমরা বলতে পারো যে এটা পার্ট অফ দি ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেম, যেখানে অ্যাকাউন্টস রিলেটেড জিনিসগুলো নিয়ে বেশি ডিসকাশন হচ্ছে। তো এই অ্যাকাউন্ট ইনফরমেশন সিস্টেম ইউ সি দিস আ স্ট্রাকচার that a business used to collect, store, manage, process, retrieve and report its financial data, so it can be used by accountants, consultants, business analytics, managers, chief financial officers, auditors, regulators and tax agencies. কাস্টমার নয় কিন্তু এরা ইউজার্স কারা? আবারও দেখ, অ্যাকাউন্টেন্ট অর্গানাইজেশনের পার্ট, কনসালটেন্ট অর্গানাইজেশনের কনসালটেন্ট, বিজনেস অ্যানালিস্ট যারা অর্গানাইজেশনটাকে নিয়ে অ্যানালিসিস করছে তারা, ম্যানেজার্স, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, অডিটর যারা অডিট করছে, রেগুলেটরস ডিফারেন্ট রেগুলেটরি বডি, গভর্নমেন্ট হতে পারে তার মধ্যে, এবং ট্যাক্স এজেন্সি। তো তারা অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমের ইউজার। ওকে, তো বিশ্বজিৎ তোর অ্যান্সার তুই পেয়েছিস আমার মনে হয়। হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। স্পেশালি ট্রেন্ড অ্যাকাউন্টেন্টস যারা work in depth with account information system to ensure the highest level of accuracy in companies' financial transactions and record keeping, as well as making financial data easily available to those who legitimately need access to it, all while keeping data intact and secure. খুব ইম্পর্টেন্ট লাইন বলছে যে যারা স্পেশালি ট্রেন্ড অ্যাকাউন্টেন্ট, যাদেরকে আমরা অ্যাকাউন্টেন্ট বলি, আমরা অনেক সময় অ্যাকাউন্টেন্ট যাদের বলি তারা অ্যাকাউন্টেন্ট নয়, তারা অ্যাকাউন্টসের কাজ করে, বাট যারা স্পেশালি যারা ট্রেন্ড অ্যাকাউন্টেন্ট, যার হয়তো একটা ফাইন্যান্স ডিগ্রি আছে, MBA in finance and all that, maybe CA, maybe ICWA, like that. So specially trained accountants তারা এই অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম নিয়ে কাজ করে। কেন কাজ করে? টু এনশিওর দি হাইয়েস্ট লেভেল অফ অ্যাকিউরেসি। তোমার অর্গানাইজেশনের যে ডেটা, যে রেজাল্ট, তার যে অ্যাকিউরেসি, দ্যাট ম্যাটার্স। সেই হাইয়েস্ট লেভেল অফ অ্যাকিউরেসি অ্যাচিভ করার জন্য তারা কাজ করে ইন আ কোম্পানিজ ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন এবং রেকর্ড কিপিং যে থিংস গুলো যেখানে রেকর্ড করে রাখা হচ্ছে, কিপ করা হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ মেক ফাইন্যান্সিয়াল ডেটা ইজিলি অ্যাভেলেবল। যে ফাইন্যান্সিয়াল ডেটা গুলো সেটা যাতে সহজে পাওয়া যায়। কাদের জন্য? কারা পেতে পারে? নর্মাল ইউজার নয়, লেজিটিমেট ইউজার। লেজিটিমেট ইউজার মানে যারা লিগাল, যারা অথরাইজড ইউজার, ওই আগের লোকগুলো, কনসালটেন্ট, বিজনেস অ্যানালিস্ট, ম্যানেজার, CFO, অডিটর, রেগুলেটর, এরা। এবং এরা পাবে, কিন্তু কিপিং দি ডেটা ইনট্যাক্ট এন্ড সিকিউর। এরা পেতে গিয়ে ডেটাটা ঘেঁটে গেল এরকম না। এটাই হচ্ছে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, তার কাজ, এবং তাদের নিয়ে এরা কাজ করে। তো সেটাই এখানে বলা আছে। এই অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমের মানে AIS পিপল কারা? ওই যাদের কথা বলেছিলাম, অ্যাকাউন্টেন্ট, কনসালটেন্ট, বিজনেস অ্যানালিস্ট, ম্যানেজার, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, অডিটরস, এরা। এখানে এক্সাম্পল বলা আছে দেখবি। ফর এক্সাম্পল, ম্যানেজমেন্ট ক্যান এস্টাবলিশ সেলস গোলস ফর হুইচ
Staff can then order the appropriate amount of inventory. হচ্ছে ম্যানেজমেন্ট এস্টাবলিশ করছে সেলস গোল, ম্যানেজমেন্ট তার সেলস গোল এস্টাবলিশ করছে যে আমি এই মাসে বা এই বছরে এত টাকার সেল করব। তার জন্য স্টাফ যারা তারা অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট অফ ইনভেন্টারি অর্ডার করবে। বেশি অ্যামাউন্ট অফ ইনভেন্টারি অর্ডার করলে লস, ওই তোরা এবিসি অ্যানালিসিস করছিস, এবিসি অ্যানালিসিস ইনভেন্টারি অ্যানালিসিস আসবে, মানে বিভিন্ন টাইপের ইনভেন্টারি গুডস হয়, তাদের ম্যানেজ করার বিভিন্ন টেকনিক থাকে। তো staff can order the appropriate amount of inventory. The inventory order notifies the accounting department of a new payable. When sales are made in a business, the people and departments involved in the sales process could include the following. Kiki? Sales people enter the customer order into the accounting information system. Accounting bills or sends an invoice to the customer. The warehouse assembles the order. The shipping department sends the order out to the customer. তো এইভাবে প্রত্যেকটা প্রসেস পরপর লেখা আছে। যেমন লাস্টে আছে the customer service department tracks the order and customer shipment. প্রত্যেকটা লোক তাদের নিজস্ব কাজ আছে এবং এভাবে পরপর তারা কাজগুলো করছে। যেমন the accounting department gets notified of a new accounts receivable which is an IOU from the customers that's typically paid within 30, 60 or 90 days. এগুলো ম্যাটার ডিপেন্ড করে, মানে 30, 60 or 90টা 120 হতে পারে, that depends on the organization, but basically এইভাবে প্রসেসটা কাজ করে, অর্গানাইজেশন এইভাবে প্রসেসটা কাজ করে। যেমন ম্যানেজমেন্ট ইউজেস AIS to create sales reports and perform cost analysis which can include inventory, shipping, manufacturing cost and all that. So accounting information system হচ্ছে, মোদ্দা গল্প হচ্ছে যে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম ইটস আ পার্ট অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেম অবভিয়াসলি, যেখানে বিভিন্ন অর্গানাইজেশনের যে বিভিন্ন লোকগুলো আছে তারা যেমন অ্যাকাউন্টিং সেলস অ্যাকাউন্ট পার্সন থেকে আরম্ভ করে সিএফও থেকে আরম্ভ করে কনসালটেন্ট থেকে আরম্ভ করে তারা সবাই এই ধরনের সিস্টেমটাকে ইউজ করছে। এবং কেন ইউজ করছে, মুদ্রা গল্প হচ্ছে দে আর ইউজিং ইট টু গেট দি অ্যাকিউরেট রেজাল্ট, বেটার রেজাল্ট। দে আর ইউজিং ইট টু কিপ রেকর্ডস intact in a secure manner. তাই হচ্ছে EIS এর কাজ। এটা ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেম গেল। সিমিলারলি মার্কেটিং ইনফরমেশন সিস্টেম, সিমিলার সিস্টেম হচ্ছে মার্কেটিং ইনফরমেশন সিস্টেম, যেখানে মার্কেটিং ইনফরমেশন সিস্টেম বুঝতেই পারছো ফ্রম দ্য নেম ইটসেলফ যে মার্কেটিং রিলেটেড ডেটা নিয়ে হ্যান্ডেল করা হয়। তো আমরা যদি ছবি দেখি, তুমি ছবিতে দেখতে পাবে, দেখো এখানে যে মার্কেটিং এনভায়রনমেন্ট, আমরা তো এনভায়রনমেন্ট থেকে এটা তুলছি, তাহলে মার্কেটিং এনভায়রনমেন্ট কি কি এনভায়রনমেন্ট, মার্কেটিং এনভায়রনমেন্ট, মার্কেটিং চ্যানেলস, যারা কারা কোন চ্যানেলের থ্রু দিয়ে আমার মার্কেট করা হচ্ছে, কম্পিটিটরস, কারা আমার কম্পিটিটর, কি পলিটিক্যাল সিচুয়েশন আছে, কি লিগাল সিচুয়েশন আছে, কি ইকোনমিক্যাল সিচুয়েশন আছে, কি টেকনোলজিক্যাল সিচুয়েশন আছে, এই সবগুলোই হচ্ছে মার্কেটিং এনভায়রনমেন্ট। সেখান থেকে আমরা কি করছি, ডেটাকে তুলছি, ডেটাকে তুলে আমরা কোথায় ফেলছি, ইন্টারনাল রিপোর্ট সিস্টেমে ফেলছি, যেখান থেকে এই ডেটাগুলোর উপর বেস করে ইন্টারনাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। সেখান থেকে সেটাকে কোথায় নিয়ে যাচ্ছি, মার্কেটিং রিসার্চ সিস্টেমে নিয়ে যাচ্ছি, যেখানে রিসার্চ হচ্ছে। সেই মার্কেটিং রিসার্চ সিস্টেমে যাওয়ার সময় ডিফারেন্ট মার্কেটিং মডেলস ইউজ করছি। ডিফারেন্ট মার্কেটিং মডেলস আছে, ম্যাথমেটিক্যাল মডেলস, বেসড অন ম্যাথমেটিক্যাল মডেল। তুমি বিং আ গুড ম্যানেজার, তুমি যখন MBA পড়বে বা তারপরে যদি হায়ার স্টাডিজ করো, ইউ হ্যাভ টু ডেভেলপ ডিফারেন্ট মডেলস, ফিনান্সিয়াল মডেল, মার্কেটিং মডেল, ম্যানুফ্যাকচারিং মডেল। ওই মডেল ফলো করে, মানে তার কাজ হচ্ছে ওই মডেলটা একটা এনহ্যান্স মডেল, যেটা তোমার কারেন্ট যে মার্কেটিং নিড বা কারেন্ট যে মার্কেটিং এফোর্ট তাকে এনহ্যান্স করছে। ধরা যাক আমি একটা এক্সাম্পল বলছি, খুব লেম্যান এক্সাম্পল, যে আমরা মার্কেটিং করি এখন আমাদের প্রোডাক্টের, আমাদের একটা সাবান, আমাদের একটা অর্গানাইজেশন কোম্পানি সাবান তৈরি করে, সাবানকে আমরা মার্কেটিং করি, আমরা ডিরেক্ট মার্কেটিং করি, আমরা অনলাইন মার্কেটিং করি, এরকম ভাবে আমরা 2-3টে প্রসেসে মার্কেটিং করি। তুমি একটা মডেল বললে, সেই মডেলটা দিয়ে তুমি প্রমাণ করে বললে যে না, আমি যদি সেটা না করে, আমি যদি আমার যে রিটেলার তাদেরকে যদি আমি একটা স্পেশাল অফার দিই, তাহলে সেক্ষেত্রে আমার প্রফিট ম্যাক্সিমাইজেশন এত হতে পারে। তোমার একটা মডেল,
তোমার বন্ধু আরেকটা মডেল দিল, আরেকজন আরেকটা মডেল দিল, মডেলগুলো কম্পেয়ার করা হলো, কোন মডেলটা বেটার সেই মডেলটাকে ইমপ্লিমেন্ট করা হলো। তো সেটা হচ্ছে মার্কেটিং মডেল। ইন্টারনাল রিপোর্ট তৈরি করার সময় বা মার্কেটিং রিসার্চ, ওই জন্য দেখো মার্কেট রিসার্চের সঙ্গে মার্কেটিং মডেল এরা আসছে, এবং মার্কেটিং ইন্টেলিজেন্স সিস্টেম। এই মার্কেটিং ইন্টেলিজেন্স সিস্টেম আর কিছুই নয়, তোমার মার্কেটের যে সিচুয়েশন সেই সিচুয়েশনকে অ্যানালিসিস করে সেখান থেকে একটা ট্রেন্ড প্যাটার্ন জেনারেট করা, এই সমস্তগুলো এখানে কাজ হয়। এবং সেটা করার সময় সেখানে স্ট্র্যাটেজিক ডিসিশন নেওয়ার দরকার পড়ে, কন্ট্রোল ডিসিশন নেওয়ার দরকার পড়ে, অপারেশনাল ডিসিশন নেওয়ার দরকার পড়ে, এবং এই সমস্তগুলোকে একসঙ্গে ব্লেন্ড আপ করে ফাইনালি তুমি যে মার্কেটিং ডিসিশনস এবং কমিউনিকেশনস করছো, এইটাই হচ্ছে মার্কেটিং ইনফরমেশন সিস্টেম। এই টোটালটাই হচ্ছে মার্কেটিং ইনফরমেশন সিস্টেমের মডেল বা এনভায়রনমেন্ট টোটালটা। এখানে তাহলে তুমি মোদ্দা গল্প হচ্ছে তুমি এই করছো যে তুমি যে ডেটাটা, সেই ডেটাটা তুমি মার্কেটিং এনভায়রনমেন্ট থেকে কালেক্ট করছো। তোমার যে মার্কেটিং এনভায়রনমেন্ট, তোমার অর্গানাইজেশনের মার্কেটিং এনভায়রনমেন্ট, তোমার অর্গানাইজেশনের মার্কেটিং এনভায়রনমেন্ট আমার অর্গানাইজেশনের মার্কেটিং এনভায়রনমেন্টের থেকে ডিফারেন্ট হতে পারে বেসড অন আওয়ার প্রোডাক্ট এন্ড অল দ্যাট। যাই হোক না কেন, যার যেটা মার্কেটিং এনভায়রনমেন্ট সেখান থেকে সে ডেটা কালেক্ট করছে, ইন্টারনাল রিপোর্ট সিস্টেমে ইউজ করছে, মার্কেটিং রিসার্চ সিস্টেমের হেল্পে ইউজ করছে, মার্কেটিং মডেল তার মধ্যে ইমপ্লিমেন্ট করছে, মার্কেটিং ইন্টেলিজেন্স সিস্টেম ইমপ্লিমেন্ট করছে, এবং ফাইনালি স্ট্র্যাটেজিক ডিসিশন নিচ্ছে, কন্ট্রোল ডিসিশন নিচ্ছে, অপারেশনাল ডিসিশন নিচ্ছে, এবং একটা রেজাল্ট বা আউটকাম জেনারেট করছে। এটাই হলো মার্কেটিং ইনফরমেশন সিস্টেমের গল্প। এখানে লেখা আছে সেই গল্পটাই দেখো একটু। নেক্সট হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইনফরমেশন সিস্টেম। প্রত্যেকটা, আমরা তো ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেম দেখলাম, মার্কেটিং ইনফরমেশন সিস্টেম দেখলাম, এরপরে ম্যানুফ্যাকচারিং ইনফরমেশন সিস্টেম। So manufacturing information system from the picture, we will try to understand it from the picture because that will give you the better understanding. Theory তো ওখানে লেখা আছে, তুমি পড়তেই পারবে। তো বেসিক্যালি ম্যানুফ্যাকচারিং ইনফরমেশন সিস্টেম নিয়ে যখন আমি কথা বলছি, তার মানে হচ্ছে একটা অর্গানাইজেশনের যে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট সে কিভাবে চলছে। যে কোনো অর্গানাইজেশন, সেটা একটা কার ইন্ডাস্ট্রি হতে পারে, একটা মিল্ক ইন্ডাস্ট্রি হতে পারে, ফুড ইন্ডাস্ট্রি হতে পারে, এনি ইন্ডাস্ট্রি। সো কি করে করছি আমরা ম্যানুফ্যাকচারিং? তিনটে বেসিক সেকশন আছে। একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং রিসোর্স প্ল্যানিং, একটা ম্যানুফ্যাকচারিং এক্সিকিউশন সিস্টেম, একটা ইঞ্জিনিয়ারিং সিস্টেম। এই যে ম্যানুফ্যাকচারিং রিসোর্স প্ল্যানিং, সেখানে ম্যানুফ্যাকচার করতে যে রিসোর্স দরকার তার প্ল্যানিং নিয়ে ডিসিশন নেওয়া হচ্ছে, তার প্ল্যানিং নিয়ে হ্যান্ডেল করা হচ্ছে। সেই ম্যানুফ্যাকচারিং এর যে র মেটেরিয়াল, ধরা যাক যে দুধ, মাদার ডেয়ারি তোমরা ভিজিট করেছো, র মেটেরিয়াল কি? যে চাষিরা এসে দুধ দিচ্ছে, দুধটা দিয়ে যাচ্ছে বিভিন্নভাবে, বা বিভিন্নভাবে দুধগুলোকে কালেক্ট করা হচ্ছে। সো দ্যাট ইজ দি র মেটেরিয়াল। সো রিসোর্স, তার সঙ্গে আর কি রিসোর্স আছে? ডিফারেন্ট machineries you have seen, you have visited different machineries and all that. So production, manufacturing resource planning এ কি আসছে? production forecasting, production scheduling, quality control, এই তিনটে মেইন জিনিস। প্রোডাকশন ফোরকাস্টিং, তোমার যে প্রোডাকশন তার ফোরকাস্ট করা, প্রোডাকশন শিডিউলিং, তোমার যে শিডিউল সেটাকে দেখা, আর কোয়ালিটি কন্ট্রোল করা। তো এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং রিসোর্স প্ল্যানিং এর আন্ডারে। নেক্সট ম্যানুফ্যাকচারিং এক্সিকিউশন সিস্টেম, সেখানে কি হচ্ছে? যেখানে তোমার কাজটা হচ্ছে, অ্যাকচুয়ালি এক্সিকিউট হচ্ছে, মানে অ্যাকচুয়ালি তোমার র মেটেরিয়াল প্রসেস হয়ে ফিনিশড গুডে কনভার্ট হচ্ছে। তো শপ ফ্লোর, যেখানে সেটা হচ্ছে সেই শপ ফ্লোর। শিডিউলিং, কখন কোন কাজটা কার পরে হবে, কখন হবে। মেশিন কন্ট্রোল, ডিফারেন্ট মেশিন গুলো আছে সেগুলোকে কন্ট্রোল করা। পরপর প্রসেস কন্ট্রোল, তুমি যে প্রসেসে ম্যানুফ্যাকচার করছো সেই প্রসেসটাকে কন্ট্রোল করা, এবং রোবোটিক কন্ট্রোল, এবং যদি কিছু অটোমেশন থাকে সেটাকে কন্ট্রোল করা। এই সবগুলোই কিন্তু বেসিক্যালি কম্পিউটারাইজ। তার মানে কি? বেসিক্যালি ইনফরমেশন গুলো এক্সচেঞ্জ হচ্ছে পরপর। কোনো একটা জায়গায় দেখা গেল, মাদার ক্ষেত্রে ভাবো, কোনো একটা জায়গায় দেখা গেল যে কোনো একটা র মেটেরিয়াল, ধরা যাক যে কোনো কয়েক টন র মেটেরিয়াল মানে মিল্ক, হয়তো দেখা গেল প্রোডাকশনের সময় যে সেটা কোয়ালিটি ভালো নেই, কোয়ালিটি ঠিক নেই, তো দ্যাট উইল বি ডিসকার্ডেড। তাহলে এই যে ইনফরমেশনটা, যে এই র মেটেরিয়ালটা, ওই লটটা কোয়ালিটি ঠিক নেই, তাহলে ওটাকে ডিসকার্ড করা হলো। এই ইনফরমেশনটা কিন্তু এক্সচেঞ্জ হচ্ছে ডিফারেন্ট সিস্টেমের মধ্যে, তবেই কিন্তু কাজটা হচ্ছে। নেক্সট হচ্ছে ইঞ্জিনিয়ারিং সিস্টেম। এই সবগুলো করার জন্য ইঞ্জিনিয়ারিং দরকার। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ক্যাড মানে কম্পিউটার এডেড ডিজাইন, সেটা দরকার। কম্পিউটার এডেড ইঞ্জিনিয়ারিং দরকার। কম্পিউটার এডেড প্রসেস প্ল্যানিং দরকার। তাহলে কম্পিউটারের হেল্প নিয়ে তুমি দেখেছো, মাদার ডেয়ারি তুমি ভিজিট করে থাকো, মনে করে দেখো,
পরপর যে কাজগুলো হচ্ছিল কম্পিউটার এডেড সমস্ত সিস্টেম গুলোই কম্পিউটার কন্ট্রোল, এবং সেই কম্পিউটার কত টেম্পারেচার কত কি দেখেছো। এবং তা তো মাদার ডেয়ারি হচ্ছে একটা ফুড প্রোডাক্ট। তুমি এবার যদি কোনো লার্জ স্কেল কোনো বড়, তুমি ধরো কোনো নিউক্লিয়ার রিঅ্যাক্টরে গেলে, কোনো নিউক্লিয়ার রিঅ্যাক্টর বা ধরো এরকম কোনো বড় প্ল্যান্টে গেলে, সেখানে আরো কত হিউজ এরকম মেশিনারিজ কাজ করছে, তাদের ইম্পর্টেন্স কতটা ভেবে দেখো, এবং প্রসেস গুলো কতটা পরপর একটার পর একটা প্রসেস হওয়া কতটা মানে ইম্পর্টেন্ট। একটা প্রসেসের সঙ্গে আরেকটা প্রসেসের মিনিমাম ডেভিয়েশন ইজ নট টলারেবল। So how important it is. So how important is the information exchange in a right way? সেইটা। এবং দেখো এটা বেসিক্যালি তোমার এই সমস্ত এই টোটাল সিস্টেমটা দুটো জায়গায় দেখানো হচ্ছে, একটা হচ্ছে ইন্ট্রানেট, একটা হচ্ছে এক্সট্রানেট। ইন্ট্রানেট মানে হচ্ছে তোমার সিস্টেম, তোমার অর্গানাইজেশনের উইদিন অর্গানাইজেশন যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের সঙ্গে কানেক্টেড রিমোট ওয়ার্কার, মানে একজন ওয়ার্কার এখানে বসে আছে, এক বা একাধিক ওয়ার্কার এখানে বসে আছে, তারা সেটাকে মনিটরিং করছে রিমোট প্লেস থেকে। আরেকটা হচ্ছে সাপ্লায়ার। সাপ্লায়ার কারা? তাদেরকেও কানেক্টেড থাকতে হবে। তো সাপ্লায়াররা তারা তাদের প্লেস থেকে বসে টোটাল জিনিসটাকে মনিটর করছে, বা সেখান থেকে তারা সেটাকে কন্ট্রোল করছে। কন্ট্রোল মানে মনিটর করা অ্যাকচুয়ালি সাপ্লায়াররা। সেটা এক্সট্রানেট বলা হয়েছে। এক্সট্রানেট মানে আউটসাইড দি অর্গানাইজেশন। আউটসাইড দি অর্গানাইজেশনের যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের সঙ্গে সাপ্লায়াররা কানেক্টেড। কারণ সাপ্লায়াররা তো ডিরেক্টলি অর্গানাইজেশনের পার্ট নয়, অর্গানাইজেশনের অ্যান্সিলিয়ারি পার্ট। তো তারা অর্গানাইজেশনের নেটওয়ার্কের সঙ্গে ডিরেক্ট কানেক্টেড নয়, ইনডিরেক্ট কানেক্টেড। তো দ্যাট ইজ বেসিক্যালি সাপ্লায়ার্স। এভাবে ইন্ট্রানেট আর এক্সট্রা, এটা ইন্ট্রানেট নট ইন্টারনেট। ইন্ট্রানেট, ইন্ট্রানেট মানে অর্গানাইজেশনের নিজস্ব নেটওয়ার্ক, দ্যাট ইজ ইন্ট্রানেট। ইন্টারনেট হচ্ছে তোমার অর্গানাইজেশনের নেটওয়ার্ক আদার নেটওয়ার্কের সঙ্গে কিভাবে কানেক্টেড, আর তোমার উইদিন দ্য অর্গানাইজেশন যে নেটওয়ার্ক, দ্যাট ইজ নোন অ্যাজ ইন্ট্রানেট। আউটসাইড ইউর নেটওয়ার্ক ইট ইজ ইন্টারনেট, উইদিন ইউর নেটওয়ার্ক উইদিন অর্গানাইজেশন ইউর নেটওয়ার্ক ইজ নোন অ্যাজ ইন্ট্রানেট। আর এক্সট্রানেট হচ্ছে আউটসাইড নেটওয়ার্ক, অর্গানাইজেশনের আউটসাইড নেটওয়ার্ক এক্সট্রানেট। তো ম্যানুফ্যাকচারিং ইনফরমেশন সিস্টেম, এখানে দেখো the manufacturing function is concerned with the production of goods that the business sells. You know, manufacturing information provides services to support the manufacturing function. Inventory control is often considered to be a manufacturing information system because manufacturing produces the goods for inventory. Purchasing may also be a manufacturing information system in some business. Obviously, অনেক বিজনেসে পারচেজিং ইজ ভেরি ভাইটাল। ওকে, ফাইনালি এটা গেল ম্যানুফ্যাকচারিং ইনফরমেশন সিস্টেম। ফাইনালি হচ্ছে হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম। নাও হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম বেসিক্যালি ডিলস উইথ দি হিউম্যান রিসোর্স। You are studying human resource. So human resource information system, or sometimes known as HRIS, is the most used software in HR. এখানে আমরা সেটা সম্পর্কে একটু বলেছি। যেমন HRIS stands for Human Resource Information System. It is a system that is used to collect and store data on an organization's employees. Organizational employees data store করার জন্য যে সিস্টেম ইউজ করা হয় সেটাই হচ্ছে Human Resource Information System. এবং in most cases an HRIS encompasses the basic functionalities needed for end-to-end human resource management. End-to-end human resource management মানে starting from the requirement of the human resource, recruitment process, এবং finally how you are engaging them into different job functions, তাদের payment, everything. That is end-to-end human resource management. তাদের development, তাদের ট্রেনিং, সমস্ত কিছু। আইডেন্টিফিকেশন অফ দি ট্রেনিং, ওই যে হিউম্যান রিসোর্স একটা HRM ম্যানেজারের কাজ হচ্ছে তার ট্রেনিং, একটা এমপ্লয়ি তাকে তো নিয়ে নিলে, তার কি ট্রেনিং দরকার, তার কি ডেভেলপমেন্ট দরকার, সেগুলোকে আইডেন্টিফাই করা, সেগুলো প্রোভাইড করা। এবার দেখা গেল যে তুমি হিউম্যান রিসোর্স ম্যানেজার, তুমি একজন এমপ্লয়িকে আচ্ছা করে ট্রেনিং দিলে, কোম্পানি কোটি কোটি টাকা খরচা করে ট্রেনিং দিলে, হেন দিলে তেন দিলে, তারপরে সে কোম্পানি ছেড়ে চলে গেল, জবাব তোমাকে দিতে হবে। বা কোম্পানি ছেড়ে গেল না কিন্তু তার কোনো ইমপ্রুভমেন্টও হলো না, রেসপন্সিবিলিটি will be yours. You will be responsible for that. You will be questionable. So these things. The benefits of HRIS কি? রেকর্ড কিপিং খুব ইজিলি করা যাচ্ছে। বিভিন্ন তোমার ধরো বিভিন্ন স্ট্যান্ডার্ড ফলো করতে হবে, তাই সেই স্ট্যান্ডার্ড ফলো করার জন্য তোমার কাছে যদি ডেটাটা থাকে, কোন এমপ্লয়ির কি কোয়ালিফিকেশন, কোন এমপ্লয়ির কি এক্সপার্টাইজ, তাহলে তুমি সেটাকে খুব সহজে অ্যাচিভ করতে পারছো। নেক্সট হচ্ছে এফিসিয়েন্সি, তুমি এফিসিয়েন্সি মেজার করতে পারো এমপ্লয়ির।
বিভিন্ন এইচআর স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করতে পারো। তো এই সমস্তগুলো বেনিফিট। ওকে, ডিফারেন্ট কাইন্ডস অফ HRIS সিস্টেম এন্ড সফটওয়্যার, ডিফারেন্ট কাইন্ডস অফ HRIS সিস্টেম আছে, মানে হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম আছে, যেমন অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম। দিস সফটওয়্যার হ্যান্ডেলস অল দি কোম্পানিজ রিক্রুটিং নিডস। কোম্পানি ওই যে বলেছিলাম হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, রিক্রুটমেন্ট ইজ ভাইটাল থিং। সো রিক্রুটমেন্ট নিডস, তোমার কি রিক্রুটমেন্ট দরকার তোমার কোম্পানির জন্য, সেটা তো তোমাকে আইডেন্টিফাই করতে হবে। করার পরে সেটাকে তুমি যে অ্যাপ্লিকেশন ট্র্যাকিং, তাতে যে বিভিন্ন লোকে অ্যাপ্লিকেশন করছে, সে অ্যাপ্লিকেশন গুলোকে ট্র্যাক করা, সো সেটা একটা অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম, ওয়ান অফ দি পার্ট অফ HRIS। অ্যানাদার ইজ পেরোল, তাদের পেরোল মানে তাদের স্যালারি এন্ড অল দ্যাট, সেগুলো ম্যানেজ করা, সেটা একটা সিস্টেম। তাদের কি বেনিফিটস তুমি প্রোভাইড করছো সেটা ম্যানেজ করা, সেটা একটা সিস্টেম। টাইম এন্ড অ্যাটেন্ডেন্স, তারা কে কখন আসছে কখন যাচ্ছে কত অ্যাটেন্ডেন্স, সেটাকে ম্যানেজ করা। ট্রেনিং, তাদের কি ট্রেনিং ডেভেলপমেন্ট দরকার সেটা ম্যানেজ করা। তো এই সমস্ত একটা একটা করে সিস্টেম। পারফরমেন্স ম্যানেজমেন্ট, তাদের কিরকম পারফরমেন্স, গুড না ব্যাড, সেটাকে ম্যানেজ করা। সাকসেশন প্ল্যানিং, মানে ক্রিয়েটিং আ ট্যালেন্ট পাইপলাইন এন্ড হ্যাভিং রিপ্লেসমেন্টস অ্যাভেলেবল। তোমাকে ট্যালেন্ট পাইপলাইন তৈরি করতে, ট্যালেন্ট পাইপলাইন মানে তোমাকে ট্যালেন্টেড পিপলদের পুল তৈরি করতে হবে, যে হ্যাঁ একজন ছেড়ে গেলে তার রিপ্লেস করার জন্য এই লোকটা আছে, বা সেই লোকটাকে সাইমালটেনিয়াসলি আমি তৈরি করছি, তাহলে আই এম নট অনলি ডিপেন্ডেন্ট অন দ্যাট পারসন, আমার আরো পারসন রেডি আছে। সো সাকসেশন প্ল্যানিং। এমপ্লয়ি সেলফ সার্ভিস, এমপ্লয়ি সেলফ সার্ভিস ওয়াজ অলরেডি, আমরা বলেছিলাম, আগেও বলা আছে অ্যাকচুয়ালি, তুমি দেখবে এখানে কোথাও আগে বলা আছে এই ট্রেনিং এবং এইসব জায়গায়। তো বেসিক্যালি organizations are focusing increasingly on having employees and their direct supervisors manage their own data. Requests like holidays can be asked for by the employees him or herself. After approval, these are then immediately saved into the system. মানে তোমাকে আলাদা করে কিছু করতে হচ্ছে না, সেলফ সার্ভিস। মানে তোমার ছুটি দরকার, তুমি সিস্টেমে অ্যাপ্লাই করছো, সিস্টেম তোমাকে জানিয়ে দিচ্ছে তুমি ছুটি তোমার স্যাংশন না স্যাংশন নয়। এটাই এমপ্লয়ি সেলফ সার্ভিস, এরকম ধরনের জিনিস। রিপোর্টিং এন্ড অ্যানালিটিক্স, ওই যে বললাম অ্যানালিটিক্স আজকের দিনে তুমি অ্যাভয়েড করতে পারবে না। ইউ হ্যাভ টু অ্যানালাইজ এভরিথিং ম্যাথামেটিক্যালি, লজিক্যালি। সেই রিপোর্টিং ও অ্যানালিটিক্স এর জন্য যে টুল, সেটাও HRIS এর আরেকটা পার্ট। তো এই সবগুলোই হচ্ছে HRIS এর বিভিন্ন সাবসেকশন বা বিভিন্ন সাব পার্ট। রিপোর্টিং অ্যানালিটিক্স সম্বন্ধে এখানে বলা আছে, দেখবে। তো বেসিক্যালি HRIS কে যদি আমি একটা মোটামুটি একটা ছবিতে বোঝার চেষ্টা করি, তাহলে দেখো HRIS একটা সেকশন, পেরোল একটা সেকশন, এখানে সার্টিফিকেশনস একটা সেকশন বলা হয়েছে, মানে সার্টিফিকেশন মানে বিভিন্ন ট্রেনিং এন্ড অল দ্যাট যেগুলো দেওয়া হচ্ছে এমপ্লয়িকে সেগুলো। ATS একটা সেকশন। ATS তুমি দেখো এখানে ATS সম্পর্কে আমি বলেছি কোথাও, এই যে সাম ফাংশনস লাইক পেরোল, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, ATS could also be recorded in external system and all that. তো মানে অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম, ATS। তো এই সমস্ত গুলো হচ্ছে HRIS এর বিভিন্ন পার্ট। সেগুলো সমস্ত কিছু এক্সট্রাকশনস, ট্রান্সফরমেশনস এবং লোড হচ্ছে ডেটাবেসের মধ্যে। ফাইনালি সেটা চলে যাচ্ছে বিভিন্ন সাবসেকশন, ডেটার বিভিন্ন সাবসেকশনে, এবং সেখান থেকে রিপোর্টিং হচ্ছে, সেখান থেকে ডেটা অ্যানালিটিক্স হচ্ছে। এই ডেটা অ্যানালিটিক্স কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে খুব ইম্পর্টেন্ট, বারবার আসবে, সব জায়গায় আসবে। ভবিষ্যতে কিন্তু আমাদের জিনিসগুলো দাঁড়িয়ে আছে এর উপর, আমাদের ম্যানেজমেন্ট দাঁড়িয়ে আছে কিন্তু ডেটা অ্যানালিটিক্স এর উপর অনেকাংশে। তো দিস ইজ বেসিক্যালি HRIS। আজকের দিনে ওই মানে শুধুমাত্র পড়ে হোয়াট ইজ হোয়াট জেনে কোনো লাভ নেই, তার জন্য গুগল আছে। তোমাকে জানতে হবে সেখান থেকে মিনিংফুল ইনফরমেশন এক্সট্রাক্ট করে বের করে আনতে হবে, যেটা আরেকজনকে ডিসিশন নিতে সাহায্য করবে। প্রম্পট ডিসিশন, কুইক ডিসিশন, দ্যাট ইজ বেসিক্যালি অ্যাবাউট ডেটা অ্যানালিটিক্স, ভেরি ভাইটাল। তো আমরা আজকে এই ডিফারেন্ট ইনফরমেশন সিস্টেম গুলো নিয়ে আলোচনা করলাম। মোটামুটি তোমার সিলেবাসের মডিউল 2 শেষ হলো আজকে। স্যার হ্যাঁ বলো। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, বলছি যে এখন যে নতুন যে গাড়ির কোম্পানিগুলো, মানে বেসিক্যালি গাড়ির কোম্পানি বলতে একটাই গাড়ির কোম্পানি, টেসলা, যারা কিনা ভাবছে যে পুরো ফুল অটোমেটেড ভাবে গাড়িটা বানাবে, কোনো হিউম্যান ইন্টারভেনশন হবে না। তো স্যার আপনার কি মনে হয় যে ইন্ডিয়াতে যদি কখনো টেসলার যদি কোনো একটা কোম্পানি না একটা ব্রাঞ্চ যদি খোলে, তাহলে কি ইন্ডিয়াতেও কি ওরা কি ফুল অটোমেশনে যাবে, নাকি দে উইল বি কিপিং হিউম্যান ইন্টারভেনশনস?
ওরা যদি সেম কোয়ালিটি প্রোডাক্ট যেটা ওরা ওইখানে তৈরি করছে, ওদের অরিজিনাল প্ল্যান্টে যে কোয়ালিটি তৈরি করছে, সেই কোয়ালিটি যদি সেম কোয়ালিটি ওরা এখানে ডেলিভার করতে চায়, তাহলে কিন্তু হিউম্যান ইন্টারভেনশন অ্যাজ লেস অ্যাজ পসিবলি হবে। ডিপেন্ড করছে ওদের স্ট্র্যাটেজির উপর। ওইখানে যে কস্টে একটা প্রোডাক্ট ডেলিভার করছে, এখানেও সেই কস্টে প্রোডাক্ট ডেলিভার করতে পারবে? দ্যাট ইজ আ কোশ্চেন টু মি, দ্যাট ইজ আ বিগেস্ট কোশ্চেন। যদি না পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেম কোয়ালিটিও মেনটেন হবে না। আর সেক্ষেত্রে যদি সেম কোয়ালিটি মেনটেন না হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে প্রপারলি সেম মেকানিজম বা সেম প্রসেসও মেনটেন হবে না। সেক্ষেত্রে হয়তো হিউম্যান ইন্টারভেনশন কিছুটা থাকবে, কিছুটা অটোমেটেড হবে। আচ্ছা, তো আর বল, তাড়াতাড়ি বল, শেষ হয়ে যাবে তাড়াতাড়ি। আর একটাই কোশ্চেন আছে যে স্যার, যে আমরা যে শুনছি অনেক জায়গায় যে অটোমেশন যে হবে, স্যার অ্যাকর্ডিং টু ইউ, মানে অটোমেশন কি ইজ ইট নেসেসারি অর ইট উইল বি আ curse for the whole of the mankind? It is necessary. It is necessary. You cannot, তুমি আটকাতে পারবে না, হবেই। It is necessary. Automation আসবেই, automation হবেই। It is not the curse for the humanity. All the thing what we need to do is that we have to increase our capability, we have to increase our quality, we have to increase our quality of work, we have to increase our স্যার knowledge. বলছি একটা কথা, বলছি টেসলা তো